আজকে আমরা কোথায় এসেছি আপনারা কি বলতে পারবেন? আজকে আমরা এসেছি ঐতিহ্যের শহর, দইয়ের শহর বগুড়াতে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্রাদার্স ব্লগ। আমরা এখানে বগুড়াতে আপনাদের দর্শনীয় স্থানগুলো দেখাবো এবং যত ইভেন্টে অ্যাটেন্ড করব, কি কি খাবো, কোন লোকেশনে যাব, প্রত্যেকটা জিনিস আমরা এই ব্লগে আপনাদেরকে দেখাবো। সো সঙ্গেই থাকুন ব্রাদার্স ব্লগে। ঘড়ির টাইমে ঠিক সকাল 10টা আমরা চলে আসি মহাখালী বাস কাউন্টারে একতা বাস টার্মিনালের সামনে এবং আমরা টিকিটটা কেটেছিলাম ঠিক একদিন আগে এবং বগুড়া যাওয়ার উদ্দেশ্যে এসি বাসে 650 টাকা করে পার পারসন টিকিট। এখানে এসেই দেখলাম অনেকগুলো বাস এলোমেলোভাবে আছে এবং আমরা ঠিক সময় আমরা চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ সকাল 10:30টায় আমাদের গন্তব্য বগুড়া ঠনঠনিয়ার উদ্দেশ্যে। ঢাকা থেকে বগুড়া যেতে একতা সবচেয়ে ভালো একটা বাস সার্ভিস এবং আমরা এসি বাসের টিকিট কেটেছিলাম। ঠিক সময়ে আসার কারণে আমরা সাথে সাথেই বাসে উঠে গেলাম। অনেক রাত পর্যন্ত গায়ে হলুদের অনুষ্ঠানে থাকার পর পরের দিন ঠিক সকালবেলা আমরা বিয়ের দাওয়াতের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। আমরা বগুড়া শহরের ঠিক মাঝখানে হাভেলি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে, যেটা গুলমোহর কমপ্লেক্স, জলেশ্বরী তলা, বগুড়াতে অবস্থিত, এই জায়গায় আমাদের অনুষ্ঠানটা সম্পাদিত হয়। সেখানে গিয়ে বিয়ের অনুষ্ঠানে পার্টিসিপেট করি। বিয়ের অনুষ্ঠানে একসাথে অনেক লোকের সমাগম এক চমৎকার আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছে। দেখুন, বরপক্ষ কনেপক্ষ দুই পক্ষের মানুষজনই এখানে খুব আনন্দ করছে। বগুড়া শহরের মতো জায়গায় এরকম একটা বিয়ের অনুষ্ঠানে এই কমিউনিটি সেন্টারের
ইন্টেরিয়র সবাইকে মুগ্ধ করে দিচ্ছে। এই বিয়ের অনুষ্ঠানের কাঙ্ক্ষিত মূল আকর্ষণ বর কনেকে কিন্তু দেখা যাচ্ছে। চারিদিকে একটা চমৎকার আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। বিয়ের অনুষ্ঠান শেষ করে আমরা দুই ভাই বেরোয় পড়লাম বগুড়া শহরটি ঘোরার জন্য। যেতে যেতে প্রায় 10 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর দেখলাম আমাদের নতুন গন্তব্যস্থল গোকুল মেত, অর্থাৎ বেহুলার বাসর ঘর। বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে এবং মহাস্থানগড় থেকে 2 কিলোমিটার দক্ষিণে গোকুলমিত গ্রামের দক্ষিণ পশ্চিম প্রান্তে যে স্মৃতি স্তূপটি যুগ যুগ ধরে অতীতের অসংখ্য ঘটনাবলীর নিদর্শন বুক জড়িয়ে শির করে উঁচু করে দাঁড়িয়ে আছে, এটাই বেহুলার বাসর ঘর নামে পরিচিত। গাইস, আমরা কোথায় এসেছি বেহুলা সুন্দরীর এই গোকুল মেতের এই বগুড়ার এই জায়গাটায়। এই জায়গাটা একটা প্রত্নতাত্ত্বিক একটা জায়গা। দেখুন দর্শক, কত লোক এসেছে আমাদের সাথে ঘোরার জন্য, ডানে বামে অনেক জায়গায়। সো জায়গাটা ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক সংস্কৃতির বাংলাদেশের একটা অংশ। সো এখানে আসলে মনে হবে আপনি ঐতিহাসিক একটা জায়গায় এসেছেন এবং ইতিহাসের সাথে আপনি মিলে গিয়েছেন। প্রত্নতত্ত্ব বিভাগের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মিত। স্টক নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ ও ত্রিকোণ বেষ্টিত 172টি কক্ষ। অকল্পনীয় এই কক্ষগুলোর অসমতা এবং এলোমেলো বুনিয়াদ এর বোধগম্যতাকে আরো দুর্বোধ্য করে তুলেছে। বেহুলার কাহিনী সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা। বেহুলার বাসরঘর একটি অকল্পনীয় মনুমেন্ট। বর্তমান গবেষকদের মতে এই মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। আপনারা এই স্তূপের একদম উপরে চলে আসলে দেখবেন বেহুলা সুন্দরীর বাসর ঘর। আমরা কিন্তু এখন সেই উচ্চতাটায় চলে এসেছি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। এই উচ্চতাটায় এসে মনে হচ্ছে ঠিক কোনো ভবনের 6 থেকে 7 তলা সমান উচ্চতায় আমরা চলে এসেছি। আপনারা দেখতে পারবেন এই উচ্চ থেকে কত ছোট ছোট লাগছে। আর এই উচ্চতায় এসে আমরা কিন্তু সেই বেহুলা সুন্দরীর বাসর ঘরটি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক দেখুন, এই সামনে অনেকে সেলফি তুলছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে। খুবই অদ্ভুত রকমের একটি স্ট্রাকচার। এটি একটি বগুড়ার ঐতিহ্য বলা যেতে পারে এবং সেই ওয়ার্ল্ড হেরিটেজ নামে এটা পরিচিত। চলুন আরো দেখি। আমরা গোকুল মেতের বেহুলার বাসর ঘর দেখতে দেখতে সামনে কিছু ভাই ব্রাদার দেখা যাচ্ছে। তো সামনে গিয়ে ওনাদের সাথে কথা বলে দেখি এখানে ঘুরতে তাদের কেমন লাগছে। গাইস, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে অনেক দর্শনার্থীকে পেয়ে গেলাম। এই যে আমার পাশে কতগুলো ভাই আছে, ওনারা ঘুরে দেখছিল। তো আসুন একটু ওনাদের সাথে কথা বলে দেখি ওনাদের কেমন লাগছে, কি করছে। ভাইয়ের নামটা কি? আকাশ। আচ্ছা আকাশ ভাই, কোথা থেকে এসেছেন এবং এখানে ঘুরে কেমন লাগছে? আমরা জামালপুর জেলা মাদারগঞ্জ থানা থেকে এসেছি। এখানে এসে অনেক ভালো লাগতেছে, অনেক লোকজন আছে, আপনারাও আসবেন। থ্যাংক ইউ। ভাইয়ের নামটা? মোহাম্মদ সীমান্ত। আচ্ছা সীমান্ত ভাইয়া, আপনি এই জায়গাটা তো দেখলেন, এতক্ষণ যাবত আমরা দেখলাম, ছবি তুললেন, অবশ্যই ভালো লেগেছে। এই জায়গাটা ছাড়া আর কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে? মানে বগুড়া আরো অনেক জায়গায় ঘোরাফেরা করবো, এর জন্য এসেছি মাদারগঞ্জ থেকে। আচ্ছা, আপনারা কি সবাই ফ্রেন্ডরা মিলে এসেছেন? জি। আচ্ছা, কয়জনের গ্রুপ এটা? চারজন। আচ্ছা, এই ভাইয়াটার কাছ থেকে জানবো, ভাইয়াটার নাম বলবেন এবং কেমন লাগছে? আমার নাম রবিন। আমার এখানে অনেক ভালো লাগতেছে। আমি বইয়েতে অনেক শুনেছি এই জায়গা সম্পর্কে, বাস্তবে দেখতেছি, এটা অনেক ভালো লাগতেছে। আচ্ছা, গুড। যেমনটা রবিন ভাই বললো, এটা কিন্তু ওই যে ঐতিহ্যের কথা বললো, বইতে পড়েছে, এখন বাস্তবে দেখছে, অবশ্যই আশা করি যে খুব ভালো লাগতেছে এবং খুব এক্সাইটেড লাগছে। ভাইয়ের নামটা? আমার নাম রিপন।
আচ্ছা, রিপন ভাইয়ের কাছে কেমন লাগছে জায়গা? জি, আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো আপনারা সকলে আসবেন এবং এই জায়গায় আসে অনেক মজা পাবেন। অনেক সুন্দর জায়গাটা, দেখতে অনেক ভালো লাগছে। অনেক লোক আসে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো এই সব মিলে এই জায়গায় অনেক সুন্দর জায়গাটা। আচ্ছা, এই ভাইয়াদের কাছে কথাবার্তা গুলো শুনলাম। গাছ, আপনারা জানেন আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ব্রাদার্স ব্লগ। আমরাও এসে পেয়ে গেলাম কতগুলো ব্রাদার্সকে, এবং সব ব্রাদার্সরা আমরা একসাথে ঘুরবো, মজা করব, এবং খুব আনন্দের মাধ্যমে আমরা এই ব্লগটি শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ। আমরা গোকুল ম্যাপ দেখার পর প্রায় 2 কিলোমিটার সামনে মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর, গোবিন্দ ভিটা এবং মহাস্থানগড়ের সৌন্দর্য অবলোকন করার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। আমরা মহাস্থানগড় জাদুঘরে পৌঁছে গেলাম, বাট নির্দেশনা আছে যে এখানে ভিডিও করা নিষেধ। সো আমরা এখন গোবিন্দ ভিটার দিকে যাচ্ছি। গোবিন্দ ভিটা একটি খননকৃত প্রত্নস্থল যা বগুড়া জেলার মহাস্থানগড় পূর্ণনগরীর উত্তর পরিখার উত্তর তীরে অবস্থিত। গোবিন্দ ভিটার শব্দের অর্থ গোবিন্দ, অর্থ হিন্দু দেবতা তথা বিষ্ণুর আভাস, কিন্তু বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শন এখানে পাওয়া যায়নি। তবুও প্রত্নতত্ত্ব স্থাপনাটি স্থানীয়ভাবে গোবিন্দ ভিটা নামে পরিচিত। এই প্রত্নতত্ত্বস্থলের পূর্ব ও উত্তর পাশ দিয়ে করতনা নদী প্রবাহিত হয়েছে। গোবিন্দ ভিটা প্রত্নতত্ত্ব স্থলটি 1928 থেকে 1929 সালে KN দীক্ষিত দ্বারা খনন করা হয়েছিল। ইতিহাসে আছে মুসলিম তথা সুলতানি যুগে নির্মিত একটি ভগ্ন মেঝের মধ্যে 18টি মুদ্রা ভর্তি একটি পাত্র পাওয়া গিয়েছিল। মুদ্রাগুলো বাংলার সুলতানগণ জারি করেছিলেন। উল্লেখ্য, প্রাথমিক পাল যুগেই দুটি মন্দির ঘিরে একটি সাধারণ বেষ্টিত প্রাচীর নির্মাণ করা হয়েছিল। এছাড়া মন্দির সংলগ্ন নদীর তীরে এই যুগে নির্মিত পাথরের রক্ষা বাঁধ ও রক্ষা প্রাচীর এবং একটি পাথরে বাঁধানো ঘাট ছিল, যা 1922 সালে প্লাবনে ভেসে গিয়েছিল। গোবিন্দ ভিটায় 1960 সালের গভীর খাদ খননের ফলে আবিষ্কৃত হয় মৌর্য যুগের ছাপাঙ্কিত ও ঢালাই করা রৌপ্য মুদ্রা। গ্যাস, চলে এলাম কিন্তু গোবিন্দ ভিটায়। আমরা মহাস্থানগড়ে অবস্থিত করতোয়া নদীর বাঁকে এই গোবিন্দ ভিটাটা অবস্থিত। এই গোবিন্দ ভিটায় আপনার বিভিন্ন রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, বিভিন্ন তামার মুদ্রা, এই মুদ্রার জন্য কিন্তু বিখ্যাত। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে একটা মুদ্রা পেয়েও গেলাম। আপনারা দেখেন এটা সাইডে কি সুন্দর সিনারি দেখা যাচ্ছে। এখানে প্রাপ্ত অন্যান্য নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন আকৃতির ও ধরনের পোড়ামাটির দ্রব্য, স্বল্প মূল্যের পাথরের তৈরি গুটিকা ও বোতাম, কানবালা ও কুন্তল, কানফুল ইত্যাদি। এছাড়া পোড়ামাটির মূর্তি ও খেলনা এবং তামা ও ব্রোঞ্জের তৈরি বলয় এবং সুরমা দণ্ডও পাওয়া গিয়েছে। এবার আমরা এই জায়গাটা পরিদর্শনের পর চলে যাচ্ছি মহাস্থানগড়ে, গিয়ে জানবো ওই জায়গার ইতিহাস। চলুন আমাদের সাথে। আমরা চলে এসেছি শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের মাজার শরীফে। তিনি পরশুরামকে পরাজিত করেছিলেন এবং উনি এই মহাস্থানগড়ে ইসলামের দাওয়াত দিয়ে থাকতেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষকে ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পুনর্বর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। এখানে
সুলতান মাহমুদের যারা সহচর তাদের মাজার শরীফ দেখা যাচ্ছে। মাটি থেকে অনেক ফুট উপরে এই মাজার শরীফটি স্থাপিত। অনেক মানুষ তাদের মানত এবং ইবাদতের জন্য এই মাজার শরীফের পাশে মসজিদে এসে নামাজ আদায় করে থাকে। এখানে হযরত শাহ সুলতানের মাজারটি দেখা যাচ্ছে। দিনরাত মানুষ এই মাজার জিয়ারত করার জন্য বিভিন্ন জায়গা থেকে এসে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাজার শরীফটি মাটি থেকে অনেক ফুট উপরে অবস্থিত। মাজার শরীফের পাশেই রয়েছে সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার। বগুড়া শহরে বিশেষ একটা খাবারের আকর্ষণ, সেটা হচ্ছে কটকটি। প্রতি কেজি 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। আপনি ঘিয়ে ভাজা অথবা ডালডায় ভাজা বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের কটকটির এক পসরা বসেছে এই মাজার শরীফের সামনের রাস্তায়। রাতের বগুড়া শহর খুব নিরিবিলি। আরেকটা কথা মনে করিয়ে দেই, বগুড়া শহরে এসেছি আর বগুড়ার বিখ্যাত দই খাবো না তা কিন্তু হবে না। এখন খাবো বগুড়ার দই। গাইস, আমরা এখন চলে এসেছি দই খেতে। বগুড়া এসেছি আর দই খাবো না সেটা তো কখনোই হয় না। আমরা এখন দই টেস্ট করতে যাচ্ছি। বগুড়ার দই তো অনেক বিখ্যাত। চলুন আমরা দেখি কি অবস্থা। ফ্যান্টাস্টিক, মিষ্টি এবং খুবই মজাদার। যারা সুইট লাভার বেসিক্যালি, যেহেতু দই মিষ্টি, এগুলো একটু মিষ্টি না হলে মিষ্টিটা খেতে মজা লাগে। ওই চিনি পাতার যে দইটা, এটা খুব সুইট এবং আপনারা খেয়ে আই হোপ যে মজা পাবেন। আমরা ঠিক এই কয়দিন বগুড়া শহরে এসে বগুড়া শহরে বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম, দর্শনীয় স্থানগুলো দেখলাম, আমাদের পছন্দের খাবারগুলো এবং বিখ্যাত দই খেলাম। খুব আনন্দে কেটেছে সময়গুলো এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের ব্লগ সম্পর্কে যদি ভালো লাগা মন্দ লাগা যে কোনো বিষয়ে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করব সব সময় ব্রাদার্স ব্লগের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।